এই সরকার অনেক প্রত্যাশা জাগিয়ে এসেছেন এবং করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি বারে বারে নির্বাচন চলাকালীন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। এমনকি ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্র সেক্ষেত্রেও আমরা বলেছি প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে ব্যবস্থা হবে। সেই আপনারা দেখতে পারবেন কয়েকদিনের মধ্যে আমরা আগামী ক্যাবিনেটে হয়তো এই বিষয়ে সিদ্ধান্ত কিছু নেব। যে কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী আমরা শোনালাম, প্রত্যেকটা ক্ষেত্রে এ রাজ্যে একটার পর একটা পদক্ষেপ করা হচ্ছে দুর্নীতির বিরোধিতায় কঠোর সরকার। এবং আজকে আমরা মিনার মণ্ডলের বাড়িতে যে ছবিটা দেখতে পাচ্ছি সেই ছবিটা আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন রয়েছেন সঙ্গে। মনোরঞ্জন, এই যে মিনার মণ্ডল, সে প্রথমে সরকারি বাসের চালক ছিল, তারপর তার এত প্রতিপত্তি হলো যে তৃণমূলের ফান্ডিং পর্যন্ত করতো, কিভাবে তার এই উত্থান? দেখো, যেটা জানা যাচ্ছে যে এই মিনার মণ্ডল ছিল সরকারি বাসের চালক এবং তিনি স্বেচ্ছা অবসর নেন এবং তারপর তিনি কিন্তু পাথর ব্যবসার সাথে আসেন। যেহেতু টুলু মণ্ডলের আত্মীয় তিনি, স্বাভাবিকভাবে পাথর ব্যবসায় তার পক্ষে নিজেকে নিয়োজিত করাটা অনেক সুবিধা হয়েছে। তবে তিনি যে এত টাকা, এবং যেটা স্থানীয় মানুষ বলছেন যে তিনি ডিসিআর গেটের দায়িত্বে ছিলেন, ম্যানেজারের দায়িত্বে ছিলেন, স্বাভাবিকভাবে সেখান থেকেও তিনি কিছু ইনকাম করেছেন। কিন্তু তার যে এই টাকা এবং এই নগদ টাকা, এত পাহাড় প্রমাণ টাকা এবং তার এত সোনা, 15 কেজি সোনা তিনি বাড়িতে রাখছেন, স্বাভাবিকভাবেই এই এত টাকা তিনি কোথায় থেকে পেলেন? তৃণমূলের সঙ্গে ফান্ডটা কিভাবে হলো? তৃণমূলের সঙ্গে যোগাযোগ আর তারপর তৃণমূলের ফান্ডিং, এটা এই যোগাযোগটা কিভাবে হলো? জায়গাতে কিন্তু খুব পরিষ্কার, এই জায়গাটাতে কিন্তু খুব পরিষ্কার, কারণ এই এত টাকা পাথর ব্যবসাতে নামার পরই কিন্তু তার শাসক, দেখো যারা ব্যবসা করে পাথরের তাদের প্রত্যেকের সাথে যে যখন শাসক দল থাকে তাদের সাথে তারা লিয়াজো মেনটেন করেছে, এটা কিন্তু বারবার শাসক দলের এত প্রতিপত্তি আর তৃণমূলকে ফান্ডিং করা, এই নিয়ে কি বলছেন বিজেপি বিধায়করা? একের পর এক বিধায়কের প্রতিক্রিয়া শুনুন। সারা পশ্চিমবাংলা জুড়ে তো হবে, আপনি তো চারদিকে যারা লুট করেছে আমরা কি তাকে ছেড়ে দেবে? আমরা আজ পর্যন্ত জানতাম, আপনি জানতেন যে প্লাজমা বিক্রি হয় পশ্চিমবাংলা থেকে বিভিন্ন প্রদেশে, প্লাজমা এখান থেকে চুরি করে পাচার হয়, সেই বিষয়গুলো সব সামনে আসছে। এখন নতুন সরকার হয়েছে, অভিযোগ আসছে, আমরা যখনই ওই অভিযোগের হাত দিচ্ছি, তদন্ত করছি, বড় বড় স্ক্যাম বেরোচ্ছে, যারা দুর্নীতি করেছে তারা ধরা পড়বে, সে কারো শরণে যাক, কারো পরিক্রমা করুক, বাঁচবে। আবার বলছি আমিও যে এটা একটা সিস্টেমের ফসল। সেই ফসলের নাম কখনো কেষ্টা মণ্ডল হয়, কখনো সব্যসাচী দত্ত হয়, কখনো কি পিঙ্কি নাকি আছেন পঞ্চায়েত মেম্বার, তিনি হন নাকি টিনা, এর নাম মনে রাখা মুশকিল, কখনো অর্পিতা হয়, এগুলো হতে থাকে। এটা তো একটা দুর্নীতির বটগাছের এক একটা পাতা। আসল যে দুর্নীতির এই বটগাছের শিকড়, সেই পিসিকে আমরা জেলে দেখতে চাই এবং উনি যাবেন, জেলে যাবেন, বাকি জীবনটা জেলেতে থাকবেন উনি এবং ওনার বিখ্যাত ভাই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে লিডারশিপ দিয়ে সরকারকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে আপনারা সকলেই একমত যে প্রকৃতপক্ষে মানুষ আজকে গুরু পেয়েছে। এই যে একটা অচল অবস্থায় ছিল দীর্ঘ 15 বছর, সেই জন্যই আজকে আমাদের এই আনাচে কানাচে টাকা পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষের কাছে কাজ ছিল না, ইন্ডাস্ট্রি ছিল না, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি। আমরা প্রত্যেকটা বিষয়ে অ্যাকশন নেব এবং প্রত্যেকটা বিষয়ে যা পানিশমেন্ট দরকার সেটাই নেওয়া হবে এই সরকারের পক্ষে। এত বছর মানুষের টাকা তছরূপ করেছে, গভর্নমেন্টের পয়সা পর্যন্ত চুরি করেছে, বালি মাফিয়া, স্টোন মাফিয়া, তো টাকা ভরমার। যে টাকা গভর্নমেন্টের পাওয়ার কথা ট্যাক্সের মাধ্যমে, সেই টাকাকে চুরি করে যুবরাজের বাড়ি আর তার যারা সঙ্গবঙ্গ ছিল তাদের বাড়ি থেকেই তো বেরোবে। এটা কোনো নতুন ব্যাপার না। আর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা তো বলেছেন, যারা যারা বেল পেয়ে গেছেন তারাও রাহত পাবেন না। কেস সবার খুঁজে খুঁজে বের করা হচ্ছে। যারা যারা মানুষকে চিট করেছে, যারা যারা পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে, তাদের ছাড় পাবেন না, নিশ্চিত থাকতে পারেন। একটার পর একটা
অভিযোগ উঠে আসছে তৃণমূলের সঙ্গে এই দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের যোগ, এবং এই পাথর ব্যবসায়ী মিনার মণ্ডলের সঙ্গে কিভাবে তৃণমূলের যোগ, কিভাবে এই এত টাকার পাহাড় তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে, এত সোনা, সেই সমস্ত কিছু নিয়ে আরো একবার কথা বলবো। মনোরঞ্জন আমাদের প্রতিনিধি রয়েছেন। মনোরঞ্জন, এই যে যোগটা, তৃণমূলের সঙ্গে যোগ, আর তারপর থেকে তীরের বেগে উত্থান মিনার মণ্ডলের। দেখো, পাথর ব্যবসা করছেন স্বাভাবিকভাবে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তাদের মানিয়ে গুছিয়ে চলতেই হয়, এবং সেই জায়গা থেকেই কিন্তু শাসক দলের সাথে তার যোগ হয়েছিল যে তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে, এবং সেই তার থেকেই কি তিনি এই এত টাকা, কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে তাহলে যদি তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসকে তিনি ফান্ডিং করে থাকেন, তাহলে তার টাকার ইনকামটা কত ছিল? কারণ যার বাড়ি থেকে এইভাবে প্রায় 10 কোটির কাছাকাছি টাকা উদ্ধার হচ্ছে, 15 কিলো সোনা উদ্ধার হচ্ছে, যার বাড়িতে তার তৎকালীন শাসক দলকে যদি তিনি ফান্ডিং করে থাকেন, তার টাকার পরিমাণও নিশ্চয়ই বড় অঙ্কের ছিল। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে তাহলে তিনি কত টাকা ইনকাম করেছেন? তার সোর্স অফ ইনকাম কি শুধুমাত্র পাথর, নাকি এর পিছনে? এবং যেখানে পাথর, যেখানে কয়লা, যেখানে গরু চুরি, সেই জায়গাতেই আমরা দেখেছি তৃণমূলের যোগ পাওয়া গিয়েছে, অনুব্রতদের যোগ পাওয়া গিয়েছে। আজ অনুব্রত হয়তো অন্যরকম কথা বলছেন, কিন্তু এর আগে তো তৃণমূলের এবং মমতার কাছের কেষ্ট ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময় খুব কাছের, কিন্তু এখন যিনি মমতাপন্থী নন, যিনি ঋতুপন্থী, সেই অনুব্রত মণ্ডল বিভিন্ন সময় তিনি এই সমস্ত দুর্নীতির সঙ্গে তার নাম জড়িয়ে গিয়েছে। তিনি কি বলেছেন শুনুন। বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেবনি। সরকার পেত ওই পাথরের জন্য, সেটা হয়ে গেল 40 পার ডে 40 লাখ। বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেবনি। সরকার পেত ওই পাথরের জন্য, সেটা হয়ে গেল 40 পার ডে 40 লাখ। আজকে কেষ্টমণ্ডল এর আগে, কয়েকদিন আগে যখন তিনি ঋতব্রতপন্থী যে তৃণমূল, সেই তৃণমূলে এলেন, যোগ দিলেন, মিটিংয়ে তাকে দেখা গেল, তখনই এই কথাগুলো বলেছিলেন যে কত টাকা তিনি পার্টি ফান্ডে দিয়েছেন, সরকারের ঘরে গিয়েছিল, তৃণমূলের সরকারের ঘরে গিয়েছিল, সে কথা বলছিলেন তিনি। এই নিয়ে আমরা কথাও বলেছিলাম, সার্বিকভাবে মিনার মণ্ডলের বাড়ি থেকে টাকা উদ্ধার, সোনা উদ্ধার, এই নিয়ে আমাদের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি কথা বলেছিলেন কাজল শেখের সঙ্গে। কি বললেন তিনি শুনুন। সিবিআই হোক, ইডি হোক, আমরা চাইবো এর দৃষ্টান্তমূলক সাজা হোক। শুধু টাকাটা দেখালেই হবে না, টাকা কোথা থেকে এলো, কিভাবে এলো, এত টাকা কিভাবে সঞ্চয় করেছিল, এই গুপ্তধন কার, প্রত্যেকটি বিষয় সারা বাংলার মানুষের সামনে নিয়ে আসা হোক এবং তার দৃষ্টান্তমূলক সাজা হোক। আপনি বীরভূমটা খুব ভালো করে চেনেন এবং আপনি জানেন কোথা থেকে কি হচ্ছে, মোটামুটি আপনার অবগত। এই জায়গায় কেসটা কি হলো, এই যে যার বাড়িতে টাকা আছে তার বাড়িতে এত টাকা থাকার তো কথা নয়, এটা আসল লোকটাকে কিভাবে চেনটা চলে একটু যদি বলেন। যে সংস্থা এটা তদন্ত করছে তাদের কাছে রিকোয়েস্ট করব যে আসল সত্য যেন উদ্ঘাটিত হয়, যেখান থেকে টাকা এসেছে, কে টাকা রেখেছে, কোথা থেকে এলো, কিভাবে এত টাকা ইনকাম করলো, কিভাবে এত কালো টাকা গুপ্ত ধন হিসাবে বাড়িতে সঞ্চয় করে রেখেছিল, এতদিন কেন ধরা পড়লো না, কে এদেরকে সাহায্য করছে, কে এদেরকে সাহায্য করছিল, কে এদেরকে সহযোগিতা করছিল, প্রত্যেকটি বিষয় সামনে আনা হোক এবং সারা বাংলার মানুষ যেন দেখতে পাই। না না, আমি বুঝতে পারছি আপনি যেগুলো বলছেন সেই প্রশ্নগুলো তো রয়েছে। আপনি কিছু বলুন একটু বীরভূমের একজন বিধায়ক হিসাবে এবং বীরভূমের বহুকালীন দীর্ঘকালীন বাসিন্দা, আপনি বলুন কি হচ্ছে, কিভাবে পাথর চলে, কিভাবে বালি চলে, একটু বলুন। তদন্ত কিভাবে বালি চলছে, কিভাবে পাথর চলছে, কিভাবে চলেছিল, কিভাবে গরু চলেছিল, সব তদন্ত হচ্ছে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সারা বাংলার মানুষেরা দেখতে পাচ্ছে তদন্ত প্রক্রিয়া চলাকালীন হঠাৎ সেটা স্টপ হয়ে যাচ্ছে। এটা যেন স্টপ না হয়ে যায়, এটার যারা আসল অপরাধী তাদের জন্য গ্রেফতার করা হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।